আসসালামু আলাইকুম। সামনে খুবই কঠিন কিছু ঘটতে যাচ্ছে। আইআরজিসি অলরেডি ঘোষণা দিয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেয়া হবে। দেখেন, এই যে ইরানের শীর্ষ নেতা এবং শীর্ষ বেশ কিছু কমান্ডার মারা যাওয়ার পরে কার্যত ইরানের সকল পাওয়ার হাউস এখন আইআরজিসির হাতে। যেহেতু তাদের সিনিয়র অনেকগুলো কমান্ডার, অনেকগুলো ব্রিগেডিয়ার জেনারেল ইতিমধ্যে নিহত হয়েছেন, এখন যেই ইউনিটে যেই কমান্ডার আছেন তারা নিজে স্বাধীনভাবে তাদের ক্ষমতা প্রয়োগ, তাদের হাতে সমস্ত অথরিটি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা তাদের স্বাধীন ইচ্ছা মতো যেখানে তারা উপযুক্ত মনে করবেন, যেই অস্ত্র দিয়ে উপযুক্ত মনে করবেন সেটা দিয়ে হিট করতে পারবেন। এর বাইরেও যেহেতু আগাম তাদের কাছে এরকম একটা নিউজ ছিল যে কোথায় কিভাবে অ্যাটাক করতে হবে, কোথায় পাল্টা আঘাত করতে হবে, কোথা থেকে আক্রমণ হলে কি পদক্ষেপ নিতে হবে, সেটা আইআরজিসি জানে। এখন এখানে সবচেয়ে একটা পজিটিভ দিক হচ্ছে, আইআরজিসির সাবেক যে সমস্ত কমান্ডারগুলো ছিল তারা বেশিরভাগ ছিল 60, 70, 80 বছর বয়স্ক, কিন্তু বর্তমানে যে সমস্ত কমান্ডারের হাতে দায়িত্বগুলো পড়েছে তারা বেশিরভাগ 35 থেকে 50, সর্বোচ্চ 60 বছর বয়সী কমান্ডার, এবং তারা খুবই আগ্রাসী এবং খুবই কঠোর প্রকৃতির মানুষ। তারা এই যে ইসলামী প্রজাতন্ত্রটা টিকে আছে ইরানের, সেখানে সর্বোচ্চ ক্রেডিটটা হচ্ছে আইআরজিসির। এর যে ইরানে কিন্তু আপনার সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, কিন্তু কার্যত ইরানটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে আইআরজিসি, ইসলামী রেভলিউশনারি গার্ড। সো এখন যে পদক্ষেপটা ইরান নিয়েছে, সেখানে যে মোজাইক ডিফেন্স সিস্টেমটা নিয়েছে, অর্থাৎ যেই ইউনিট যেখানে যেখানে আছে তারা স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নেবে। পাশাপাশি সেখানে এক ইউনিট অন্য ইউনিটের সাথে যোগাযোগ করা যাবে না, কোনো উপর থেকে কোনো হাইকমান্ড আসবে না। সেক্ষেত্রে তারা স্বাধীনভাবে যখন কাজ করার সুযোগগুলো পাবে, আপনি দেখুন অলরেডি ওরা যেই লেভেলে খেলতেছে, আমেরিকা তাদের ইউএসএস ফোর্ড, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যে সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ার আছে সেগুলোকে নির্দিষ্ট সীমা থেকে অনেক বেশি দূরে নিয়ে গেছে, কারণ সেখানে অলরেডি ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে, পাশাপাশি ড্রোন তো আছেই। এর বাইরে সর্বোচ্চ পদক্ষেপটা আইআরজিসি যেটা নিচ্ছে, যে ইরান যে অনেক আগে থেকে বলে এসছিল যে ইসরায়েলকে প্রস্তুর যুগে পাঠানো হবে। দেখেন, ইরান এমন একটা জাতি যাদের পারস্যের 5,000 বছরের ইতিহাস। এখানে হয়তো আমেরিকার সর্বোচ্চ বয়স হচ্ছে 200 বছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা পৃথিবীর টাইম লাইনে চলে আসছে। কিন্তু এই ইরান কখনোই কাউকে ইতিহাস বলে প্রথম আক্রমণ করেনি। সেটা যে 80-90 দশকে যখন ইরাকের সাথে যুদ্ধ হয়, তখনও কিন্তু সাদ্দাম হোসেন প্রথম ইরানে আক্রমণ করেছিলেন। এই পরিস্থিতিতে আইআরজিসি এখন যে পদক্ষেপগুলো নিচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করেছে আমেরিকা তাদের বিশ্বস্ত কোনো মিত্র নয়। কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ, সেটা সৌদি, সেটা কাতার, সেটা কুয়েত, সেটা অন্য যে কোনো দেশই হোক, তারা বুঝতে শুরু করেছে তাদের হাতে যেই পরিমাণ ইন্টারসেপ্টর অর্থাৎ এই অ্যান্টি মিসাইলগুলো রয়েছে, তো সেগুলোর পরিমাণ খুবই কম হয়ে এসেছে। যদি এই মুহূর্তে ইরান কন্টিনিউয়াসলি আরব এই দেশগুলোর বিভিন্ন আমেরিকান বেসগুলোতে হামলা করতে থাকে, তাহলে আমেরিকার বেসগুলো বাঁচাতেই তাদের ইন্টারসেপ্টরগুলো শেষ হয়ে যাবে, তাদের আকাশ প্রতিরক্ষা সেখানেই শেষ হয়ে যাবে। তারপর তারা নিজেদেরকে কিভাবে রক্ষা করবে? আমেরিকা এই মুহূর্তে কোনো নতুন কোনো সাপ্লাই দিচ্ছে না, তাদের সমস্ত সাপ্লাই থার্ড, তারপর হচ্ছে তাদের প্যাট্রিয়ট, এছাড়া আপনার ইসরায়েলের নিজেরও আয়রন ডোম, অ্যারো, বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম আছে। তারপরও তারা সমস্ত শক্তি ব্যয় করতেছে ইসরায়েলকে রক্ষার জন্য। কিন্তু সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ইসরায়েলের তেল আবিব, ইসরায়েলের হাইফা, ইসরায়েলের বর্তমানে জেরুজালেম থেকে শুরু করে যেখানে যেখানে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেখানে যেখানে তাদের কমান্ড সেন্টার রয়েছে, ঘাঁটি রয়েছে, সেখানে হামলা হচ্ছে, প্রচুর পরিমাণে হামলা হচ্ছে। এখন এগুলো মিডিয়া বাইরে আসতে দিচ্ছে না, টুকটাক কিছু মানুষ বা কিছু সাংবাদিক মোবাইলে ধারণ করা ভিডিও সর্বোচ্চ ছড়াতে পারছে, এবং মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আসতেছে না। পশ্চিমা মিডিয়া সম্পূর্ণরূপে আমেরিকা সম্পূর্ণরূপে কন্ট্রোল করতেছে। সেখানে বিবিসি, আল জাজিরা, সিএনএন, স্কাই নিউজ, এইখানে তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড কিছু ভালো জিনিস প্রচার করতেছে। এর বাইরে সম্পূর্ণ জিনিস তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছে। মাঝখান দিয়ে সবচাইতে বড় বিপদে পড়তে পারে কুয়েত। দেখেন, এই যুদ্ধ শুরু হওয়ার আগে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ কি বলছিল? সৌদি, আবুধাবি, তারপর হচ্ছে আপনার কুয়েত, তারা বলছে কি কোনোভাবেই আমেরিকাকে আমাদের ঘাঁটিগুলো, আমাদের দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করতে দেব না। কিন্তু গতকাল আমরা কি দেখলাম? কুয়েতের আকাশে 3টা আমেরিকান F-15 ফাইটার জেট ইন্টারসেপ্ট করা হয়েছে, ক্রাশ করা হয়েছে। সেখানে আমেরিকা পরে দাবি করতেছে যে তাদের ফ্রেন্ডলি ফায়ারিংয়ে তাদের এয়ারক্রাফটগুলো আপনার সেখানে ক্রাশ করা হয়েছে।
ভূপাতিত করা হয়েছে। কিন্তু ইরানের এখন যেই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রয়েছেন, তিনি প্রশ্ন তুলেছেন, যেহেতু এই দেশগুলো ঘোষণা দিয়েছিল তাদের আকাশসীমা ব্যবহার করে, তাদের ভূমি ব্যবহার করে আমাদের দেশে কোনো আক্রমণ করা হবে না, তাহলে আমেরিকান ফাইটার জেটগুলো কুয়েতের আকাশে কী করতেছিল? দ্যাট মিন্স আমেরিকাকে এই সমস্ত দেশ যত কথাই বলুক, আমেরিকা কিন্তু কারো কথা শুনবে না। এবং আমেরিকা যদি তাদের ঘাঁটি থেকে অস্ত্র, গোলাবারুদ, বিমান ওড়ায়, সৌদি বলেন, দুবাই বলেন, ওমান বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, কোনো শেখের ক্ষমতা নাই যে আব্বা আপনি এটা কইরেন না, আপনার এটা করলে সমস্যা হবে, এই কথা বলারও কারো সাহস নাই। ও মুখে বলতে পারে আমরা দেব না, কিন্তু আমেরিকা মানবে না, তারা কিছুই করতে পারবে না। তো অতএব মধ্যপ্রাচ্যের কুয়েতের উপর একটা বড় ধরনের হয়তো আমেরিকান বেস সহ তাদের ইনফ্রাস্ট্রাকচারের উপর একটা খারাপ কোনো কিছু আসতে চলতেছে, আমি জানি না। তবে চীনের সহায়তায় মধ্যপ্রাচ্যের দুবাই, সৌদি, বিভিন্ন দেশে হয়তো এয়ারপোর্ট এবং বেসামরিক যে সমস্ত স্থাপনা আছে সেগুলোতে হামলা না করার অলরেডি অনুরোধ জানিয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে শুধুমাত্র চীনের জাহাজ ছাড়া অন্য সব দেশের জাহাজকে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। যেই জাহাজই সেখানে চলাচল করবে, সেটা যুদ্ধ জাহাজ হোক, তেলের ট্যাঙ্কার হোক বা অন্য যে কোনো পণ্যবাহী হোক, সেটা আক্রমণ করা হবে। অতএব অলরেডি কার্যত হরমুজ প্রণালী বন্ধ। এখন চীন এবং রাশিয়া দুইটা ভালো কাজ করতেছে, সেটা তারা সেখানে প্রত্যেকটা মুহূর্তের লাইভ যেই নিউজগুলো আছে সেখানে তাদের স্যাটেলাইট ভিউজ এবং তাদের যে রাডার সিস্টেমগুলো আছে সেখানে লাইভ টেলিকাস্টগুলো তারা ইরানের সাথে সরাসরি সংযোগ স্থাপন করেছে। বিভিন্ন আইআরজিসি যে সমস্ত কমান্ড সেন্টারগুলো রয়েছে সেখানে তাদেরকে একদম লাইভ নিউজগুলো দিচ্ছে, যাতে তারা পরবর্তী পদক্ষেপ নিতে ভালো হয়। কিন্তু এখানে ইরানের কয়েকটা বড় আপনার ওয়ারশিপ ধ্বংস হয়েছে, এটা সত্য। এর পাশাপাশি ইরানের রাজধানী তেহরানের বেশ কিছু সামরিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইস্পাহানে শুনতেছি নাতানস পারমাণবিক কেন্দ্র পর্যন্ত হামলা হয়েছে। কিন্তু ইরান আসলে এখন এগুলার কোনো তোয়াক্কাই করতেছে না। এখানে দুইটা কারণ, শুধুমাত্র ইরান যদি এই যুদ্ধে নাও জিতে, যদি শুধু ইরান টিকে যায়, এই যুদ্ধে শুধুমাত্র ইরান টিকে থাকে, আগামী 10 বছর পরে মধ্যপ্রাচ্যে রাজত্ব করবে ইরান। এটা 100% গ্যারান্টি। কারণ এই যুদ্ধ যখনই থামবে, আমেরিকা প্রথমে বলতেছিল যে তাদের রেজিম চেঞ্জ করবে, সেটা তো কোনোভাবেই সম্ভব না, বুঝে গেছে তারা। এরপরে বলতেছে যে নতুন যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করতে আগ্রহী। যখন এটা বোঝা যাচ্ছিল যে এটা তাদের উইকনেস, তারা তাদের পরাজয় দেখতে পাচ্ছে, তারা এখান থেকে কোনো ফল আদতে তুলে আনতে পারবে না, তখন আবার আজকে ডোনাল্ড ট্রাম্প স্টেটমেন্ট দিছিল, না তাদের বর্তমান যারা আছে তারা আমার সাথে আলোচনা করতে চেয়েছিল, আমি বলেছি ইট ইজ টু লেট। এটা সম্পূর্ণ তার উইকনেস ঢাকার জন্য সে এখন এই মন্তব্যগুলো করতেছে। এবং ইসরায়েল বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে, ইরান এই হবে সে হবে। ইসরায়েলকে আসলে পৃথিবীর মানুষ একটা চিটার বাটপার দেশ হিসেবে চিনে গেছে। এখানে মেইন আরেকটা ফ্যাক্টর দাঁড়াবে, এই যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে আপনার রাশিয়া এবং চায়না সম্পূর্ণরূপে ইরানকে গড়ে তুলবে আগামী 2 বছরের ভিতরে। কারণ এতদিন ধরে রাশিয়া তাদের S-400 S-500 ক্ষেপণাস্ত্রগুলো মানে ইন্টারসেপ্টরগুলো তাদেরকে দিতে পারেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেহেতু তাদের নিজেরও যুদ্ধ চলতেছিল। এর পাশাপাশি চায়না তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা তাদের জোসেফ যে সমস্ত ফাইটার জেট আছে সেগুলোও দিতে পারে নাই। এর বাইরে আপনার রাশিয়া যদি কোনো কারণবশত আগামী 6 মাস বা 1 বছরের ভিতরে ইউক্রেন যুদ্ধটা শেষ করতে পারে, সেই ক্ষেত্রে তারা তাদের যে সমস্ত অ্যাডভান্স ফাইটার জেট আছে সেখানে আপনার Su-57, তারপরে Su-35 সব ধরনের এয়ারক্রাফট দিয়ে সহযোগিতা করবে, তাদের এয়ার ডিফেন্স দিয়ে পুরোপুরি ইরানকে আবার গুছিয়ে নেবে। এর পাশাপাশি তাদের মিসাইল কারখানা যেগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্গঠনে আমেরিকা এবং চীন একযোগে কাজ করবে। শুধুমাত্র কিছুটা সময় লাগবে নতুন করে মিসাইল উৎপাদনে যেতে। এখন এই পরিস্থিতিতে যদি আগামী 1-2 বছরের ভিতরে ইরান রিপ্রোডাকশনে যাইতে পারে, এবং এই সমস্ত চুক্তি, আগে বিভিন্ন চুক্তি করতে হয়তো নিয়মকানুন, এখন আর কেউ কারো নিয়মকানুন, ধরাবাঁধা আইন, জাতিসংঘের আইন আর কেউ মানবে না। এই পরিস্থিতিতে যদি আগামী 2-1 বছরের ভিতর ইরান রিকভার করতে পারে, আমেরিকা বুঝে গেছে ইরানকে হারানো সম্ভব না। তারা যে গ্রাউন্ড অ্যাটাকের চিন্তা করতেছিল, যে গ্রাউন্ড ফোর্স পাঠাবে, কোনো দেশকে আপনার গ্রাউন্ড ফোর্স ছাড়া কোনো দিন দখল করা যায় না। আপনি সারা বছর বোম মারেন, সমস্যা নাই, ওই ইসরায়েল এই গাজা উপত্যকার এই কয়েক কিলোমিটার জায়গা দখল করতে পারেন নাই, হার মানে নাই গাজার মুজাহিদরা। তো এই ইরানের মতো একটা আল্লাহর প্রকৃতিগতভাবে দুর্গ একটা দেশকে কোনোভাবে গ্রাউন্ড অ্যাটাক ছাড়া তারা করতে পারবে না। এবং যদি গ্রাউন্ড অ্যাটাক করে, ওই গ্রাউন্ডটা হবে আমেরিকান সৈন্যদের কবরস্থান, সেটা তারাও ভালো করে বুঝে গেছে। তো অলরেডি আইআরজিসি তথ্য মতে 650-এর মতো আমেরিকান সৈন্য নিহত হয়েছে, কম বেশি হতে পারে, এটা হয়তো একটা প্রেডিকশন। কিন্তু খেলা এখনও জমে ক্ষীর। মেইন
খেলা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এতটুকু মনে রাখতে হবে, ইসরায়েলের যত বিদেশি দেশি সামরিক বেসামরিক বড় বড় শিল্প কলকারখানা আছে, পাশাপাশি মিলিটারি আছে, হাইফা বন্দর আছে, এগুলোকে তামা করে দেওয়া হচ্ছে। এবং এই যুদ্ধ যদি আগামী 10-12 দিন কন্টিনিউ থাকে, তাহলে ইসরায়েল কোথায় গিয়ে ঠেকবে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ নেতানিয়াহু অলরেডি জার্মানিতে অবস্থান নিয়েছিল, পরে ফিরছে কিনা এখনও জানি না। এবং যেহেতু নেতানিয়াহুর বাসভবন পর্যন্ত, সেনা কমান্ড সেন্টার পর্যন্ত ইরান টার্গেট করতে পারছে, তার মানে তারা নতুন ক্ষেপণাস্ত্রগুলো অলরেডি মারা শুরু করছে। এবং তাদের ক্ষেপণাস্ত্র যে মিসাইল সিটিগুলো আছে সেগুলো সুরক্ষিত আছে এখন পর্যন্ত, যেহেতু সেগুলো মাটির অনেক গভীরে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করা যায় ইরান অবশ্যই সেখানে একটা ভালো অবস্থানে যাবে, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের ভুল বুঝে ইরানের সাথে সম্পর্ক সুন্দর করে ভবিষ্যতে একসাথে তাদের শক্তি বৃদ্ধি করবে এবং আমেরিকার উপর নির্ভরশীলতা কমাবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ যাতে কামিয়াবি করে।